অর্থনীতি পুনরুদ্ধারে পাশ হলো নতুন অর্থ বছরের বাজেট। কাল থেকে কার্যকর। বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে চান অর্থমন্ত্রী। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জ আদায়ে সবার সহযোগিতা চাইলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সচিবালয়ে বৈঠক। নীতি সুধার অপরিবর্তিত রেখে ঘোষণা হলো নতুন মুদ্রানীতি। খেলাপি ঋণ আদায়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন গভর্নর। চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ রাসায়নিক কন্টেইনার। অর্থের অভাবে হচ্ছে না অপসারণ, বাড়ছে বড় দুর্ঘটনার আশঙ্কা। স্বাগত স্টার বিস্টুডের আয়োজনে আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। শুরুতেই জানাবো প্রস্তাবিত বাজেটের খবর। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট। দীর্ঘ প্রায় 20 বছর পর বিএনপি সরকারের এই বাজেট আগামীকাল 1 জুলাই থেকে কার্যকর হবে। 9,38,000 কোটি টাকার এই বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলানোর পাশাপাশি নতুন অর্থ বছরের অর্থনৈতিক রূপরেখা দেওয়ার চেষ্টা করছেন অর্থমন্ত্রী। 26 সালের গত 11 জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 3 সপ্তাহ ধরে সংসদ সদস্যদের আলোচনার পর মঙ্গলবার 2026 সালের নির্দিষ্টকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। এর আগে সোমবার পাশ হয় অর্থ বিল। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। যুগপৎ আন্দোলনের নতুন অর্থ বছরের জন্য বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বার্ষিক মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য 6,04,000 কোটি টাকা। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। আর বাজেটে ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের মধ্যে সবচেয়ে বেশি 1,12,000 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক খাত থেকে। বাজেটের উপর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের 59টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ছাঁটাই প্রস্তাব আনে। কয়েকটি প্রস্তাবের উপর আলোচনা হলেও শেষ পর্যন্ত সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা ও অনিয়ম তৈরি হয়েছিল তা নিরসনে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বিধান শিথিল এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা সহ বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনা হয়েছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ। সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এনবিআরের বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময়ে এ কথা বলেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই সহযোগিতা করলে ও দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে। এ সময় বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব কিছু নয়। আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি যোগফল এটা যদি যোগ করা হয় তার ফলাফলই হলো দেশের উন্নতি। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে এগুলোকে ক্যারি করতে হবে এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষ থেকে সুদ হার কমানোর দাবি থাকলেও উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকায় নীতি সুদ হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ধরা হয়েছে 6.8%, যা আগামী 6 মাসে বিনিয়োগ কম হওয়ার ইঙ্গিত দেয়। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিনিয়োগ চাঙ্গা হবে, গণঅভ্যুত্থানের পর এমন কথা শোনা গেলেও
পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি, যার প্রমাণ গেল মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৫% অর্জন, যা সাম্প্রতিককালে সর্বনিম্ন। জুনে এটা বেড়ে ৫.৫% হবে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এর উপর ভিত্তি করে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে আগামী ৬ মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৮%, যা আগের ৬ মাসের জন্য ঘোষিত ৮.৫% থেকে অনেক কম। যদি 8%-এর মতো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনেক সহায়ক হবে। প্রায় 75% টোটাল যে ডোমেস্টিক ক্রেডিট, 75% হচ্ছে প্রাইভেট এবং 25%-এর মতো পাবলিক। তো এটা 8% গ্রোথেই যে ভলিউম হবে, যে অ্যামাউন্ট হবে, সেটা কিন্তু পাবলিকের চেয়ে অনেক বেশি হবে। বিনিয়োগ কম হওয়ার পেছনে ঋণের উচ্চ সুদ হারকে দায়ী করে এটি কমিয়ে আনার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে মূল্যস্ফীতি এখনও 9%-এর ঘরে থাকায় সেই পথে হাঁটলেন না গভর্নর। নীতি সুধার আটকে রাখলেন 10%-এর ঘরে। মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ঋণের নামে যারা লুটপাট চালিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি হবে। নেক্সট ইয়ারে আমরা যেটা চেষ্টা করব, ব্যাংকগুলোকে বাধ্য করতে যে এই যে টক্সিক অ্যাসেট যা আছে এগুলো যাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। বরারের বিরুদ্ধে যে মামলা, যে সমস্ত লিগ্যাল প্রসেস সেগুলো চলবে, সেটাতে কোনো বাধা নেই। ইসলামী ব্যাংকের সংকটের বিষয়টিও উঠে আসে গভর্নরের বক্তব্যে। জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইসলামী ব্যাংকের বিষয়ে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমাদেরকে ইতিমধ্যে 13,000 কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট দিতে হয়েছে। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, আমরা আইনের বাইরে কিছু করব না। সুদের হার কমাতে ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদ হারের মধ্যে পার্থক্য তথা স্প্রেড 4% বেঁধে দিয়ে সোমবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনের হিসাব বলছে এক কথা, কিন্তু সাধারণ মানুষের বাস্তবতা যেন আরেক গল্প। দেশের বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে শিশু বৃদ্ধরা যেমন কষ্টে দিন কাটাচ্ছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। বিদ্যুৎ সংকটে ক্ষোভ আর হতাশা বাড়ছে সবখানে। কোথাও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ, আবার কোথাও চাহিদার কয়েক গুণ বিদ্যুৎ উৎপাদন। এরপরও মানুষকে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে অন্ধকারে। দ্বীপ জেলা ভোলা, প্রায় 13.5 লাখ মানুষের এই জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা 116 মেগাওয়াট, কিন্তু জেলার 3টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক উৎপাদন হয় প্রায় 450 মেগাওয়াট। স্থানীয় চাহিদার প্রায় 3 গুণ বিদ্যুৎ উৎপাদন হলেও দিনরাতের বড় একটি সময় লাখো মানুষকে থাকতে হচ্ছে অন্ধকারে। 450 মেগাওয়াট বিদ্যুৎ আর তারা বাইরে খুলনা বেনাপোলের দিকে দিতেছে কেন? আমাদের ভোলার মানুষের যেটা অধিকার আদায়ের জন্য, অধিকার আমাদের ভোলা মানুষের পাওনা, এটা আমাদের পরিপূর্ণ ভোলাকে দিয়ে তারপর বাইরে দিতে হবে। আমাদের মূল দাবি হলো আমরা বিদ্যুৎ দরকার, আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ দেশের বাইরে ভোলার বাইরে যাক, দেশবাসী ব্যবহার করুক। স্থানীয়রা বলছেন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে ঘরে বাইরে চরম দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। বিদ্যুৎ না থাকায় থমকে যাচ্ছে ছোট ব্যবসা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না, মোবাইলে চার্জ দিতে পারতেছি না, ল্যাপটপ অচল হয়ে যাচ্ছে বিদ্যুতের কারণে, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আইসিইউতে থাকলে যে অবস্থা একটা নাগরিকের, হবিকুল আমাদের ভোলার প্রতিবিদ্যুতের একই অবস্থা। এজন্য আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করতেছি, আমাদের এই ভোলার পল্লী বিদ্যুৎ কিভাবে আমাদেরকে দেওয়া যায়, এদিকে আপনারা নজর দেন। একই চিত্র টাঙ্গাইলেও। জেলার দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় 100 মেগাওয়াট হলেও মিলছে মাত্র 54 মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে গরমে হাঁসফাঁস করছেন বাসিন্দারা। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা থাকে, তারপরে আর এই 14-15 ঘন্টা এই বিদ্যুৎ থাকে না। লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলার প্রতি মগ্ন হতে আছে বেশি, বিদ্যুৎ থাকে না, দেখা যায় যে অন্ধকার হয়ে যায় ঘর। রাত্রে পোলাপান নিয়ে ঘুম পারন যায় না, দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। 24 ঘন্টার বিদ্যুৎ দেওয়ার জায়গায় সেখানে 6 ঘন্টা
ঘরে পাওয়া যায় না, 8 ঘন্টা পাওয়া যায় না। সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না, মানে এত কারেন্টের প্রবলেম বলার বাহির। সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কারিগরি সমস্যা আছে, সমাধান হয়ে গেলে বিদ্যুৎ উন্নতি হবে এবং বিদ্যুৎ সবার সরবরাহ দেওয়া যেতে পারে। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। জুলাই মাসের জন্য পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখেছে জ্বালানি মন্ত্রণালয়। তবে লিটারে 4 টাকা 44 পয়সা কমেছে ফার্নেস অয়েলের দাম। অপরদিকে 1 জুলাই সারা দেশে সকল ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিপিসি। মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় বলা হয়, জুলাই মাসে ডিজেল 115 টাকা, অকটেন 145 ও পেট্রোল 140 টাকা, এছাড়া কেরোসিন 135 টাকা লিটার অপরিবর্তিত থাকবে। এছাড়াও প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম 113 টাকা 54 পয়সা থেকে কমিয়ে 109 টাকা 10 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এদিকে আরেক নির্দেশনায় বিপিসি জানিয়েছে, ডিপোর বার্ষিক মজুদ যাচাই করা হবে বলে 1 জুলাই দেশের সকল জ্বালানি তেলের ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকবে। তবে বিমান চলাচল স্বাভাবিক রাখতে জেট ফুয়েল সরবরাহ সংশ্লিষ্ট ডিপো খোলা থাকবে। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিকের কন্টেইনার প্রতিনিয়ত তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি। এগুলো ধ্বংস করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা থাকলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে তা করা যাচ্ছে না। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের রাবার টায়ার গেন্ট্রি ক্রেন কিংবা কাস্টমসের অকশন শেডে আগুন লাগার ঘটনায় আবারও আলোচনায় চট্টগ্রাম বন্দরে থাকা ডেঞ্জারাস গুডস বা বিপজ্জনক পণ্যের কন্টেইনার। বন্দর জুড়ে এমন কেমিক্যাল কন্টেইনার রয়েছে 350-র বেশি, যার মধ্যে 57টি থেকে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাসায়নিক, যা বন্দরের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি বাড়াচ্ছে। চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে কিন্তু একটা নতুন কেমিক্যাল শেড তৈরি করেছে, যে কারণে আমরা নতুন যে সমস্ত পণ্য সামগ্রী আসছে কেমিক্যাল আইটেম, আমরা ক্লাস অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে পারছি। কিন্তু যেগুলো অনেক পুরনো, এমন পুরনো আছে 2003 সালের কন্টেনার রয়েছে, এই কন্টেনারগুলোকে আসলে আমাদের এখন ডিসপোজ অফ করা অতি জরুরি। কাস্টমসের সাথে এবং এনবিআর এর সাথে উদ্যোগ নিয়ে এগুলোকে লাফার্স হোলসিম সিমেন্টের যে ইনসিনারেটর আছে সেখানে ধ্বংস করার জন্য কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা বন্দরে থাকা এসব ঝুঁকিপূর্ণ রাসায়নিক ধ্বংস করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা সইয়ের কথা থাকলেও 7 মাস পরও চূড়ান্ত হয়নি খসড়া। এমওইউ করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেখানে কিছু ফাইন্ডিংস ছিল, আমরা সেটার জবাব দিয়েছি। আশা করছি এমওইউটা হয়ে গেলে পরবর্তীতে লাফার্স হোলসিম মাধ্যমে এটা ধ্বংসের কার্যক্রম এগিয়ে যাবে। বন্দরকে যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে রাখতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। যতটুকু জানি সিলেটে নাকি কোন একটা জায়গার মধ্যে এটা ধ্বংসের প্রক্রিয়া হয়েছে এবং ওখানে নিয়ে যাওয়ার জন্য নাকি ওখানে আবার তৃতীয় আরেকটা শক্তি কাজ করতেছে। এই করতে করতে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। বন্দরের নতুন কেমিক্যাল শেডে পড়ে থাকা পণ্যের মধ্যে আছে কসমেটিক্স, ক্লিনিং এজেন্ট, পেস্টিসাইড, ফার্মাসিউটিক্যালস পণ্যসহ নানা ধরনের দাহ্য পদার্থ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বন্দরের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন তারা। এ সময় বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না এলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিক নেতারা। একটি পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দিতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। পাওনা আদায়ে গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক কিছু কর্মী। তাদের দাবি 16 বছর পেরিয়ে গেলেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত তারা। তবে এক বিজ্ঞপ্তিতে গ্রামীণ ফোনের দাবি তাদের সব পাওনা পরিশোধ করা হয়েছে। দাবির বিষয়গুলো এখনও বিচার অধীনে রয়েছে। পাওনা আদায়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে জড়ো হন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। তাদের দাবি, শ্রম আইন অনুযায়ী 2010 থেকে 2012 সালের জন্য তাদের বড় ধরনের পাওনা রয়েছে, অথচ সেগুলো এখনও পরিশোধ করা হচ্ছে না।
আমরা প্রায় 2000 জন এবং আমাদের টোটাল এমপ্লয়ি যারা আছে প্রায় আপনার 3500 এমপ্লয়ি আমাদের, যারা বেনিফিশিয়ারি, যারা এক্স এমপ্লয়ি যারা চলে গেছে, বিভিন্নভাবে তাদেরকে ছাঁটাই করা হয়েছে এখান থেকে। 33,147 কোটি টাকা পার পার্সন আমাদের পাওনা। আমরা বারবার বলেছি আমাদের সাথে বসে আলোচনা করে এটা সুস্থ সমাধান চাই। 6 জনকে গতকালও আমরা জামিন করিয়েছি, আজকে 6 জনকে ধরিয়েছে, কিন্তু আমরা যে বলছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, আমাদের সাথে বসুন, বসে উইন উইন সিচুয়েশনে আমরা একটা সমঝোতায় আসি, কিন্তু গ্রামীণফোন আমাদের সাথে সমঝোতা করতে রাজি হচ্ছে না। তবে আন্দোলনকারীদের বেশিরভাগই কয়েক বছর আগে চাকরি ছেড়েছেন। আইন অনুযায়ী তাদের প্রাপ্য দেয়া হয়েছে বলে জানায় গ্রামীণফোন। এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের দাবি আদালতে বিচারাধীন রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গ্রামীণফোন কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে 3,325 টাকা কমে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,21,965 টাকা। আর 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,11,993 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,075 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,778 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারে বছরের প্রথমার্ধে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর আকাশ ছুঁয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হুমড়ি খেয়ে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। ফলাফল, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শেয়ার বাজারে লেগেছে জোয়ার। চলতি বছরের শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে গড়ে ওঠা হার্ডওয়্যার কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে, যে কারণে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক এবছর 125% বেড়েছে, যা 1999 সালের পর থেকে বছরের প্রথমার্ধে সর্বোচ্চ উল্লম্ফন। এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এবছর এখন পর্যন্ত 183% বেড়েছে। একই সময়ে এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে 310%। এই দুই কোম্পানিই জানিয়েছে এবছর তাদের চিপের চাহিদা অনেক বেড়েছে, কারণ বিভিন্ন এআই কোম্পানি নিজেদের ডেটা সেন্টার চালানোর জন্য চিপ সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে। এআই ডেটা সেন্টার আর রোবোটিক্স তৈরিতে $650 বিলিয়ন বিনিয়োগের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের চাহিদাও তৈরি হয়েছে। স্যানডিস্কের শেয়ারের দাম 2026 সালে 780% বেড়েছে, গত 12 মাসে বেড়েছে 4500% বেশি। ডিজিটাল স্টোরেজ কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটালের শেয়ার এবছর 240% বেড়েছে। একই সময় মাইক্রনের শেয়ারের দাম 296% বেড়েছে। গেল সপ্তাহে অ্যাপল জানায়, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় তাদের আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াতে হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি ট্রাম্প প্রশাসনের কাছে চীনের CXMT নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে মেমোরি চিপ কেনার অনুমতি চেয়েছে। প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কালো তালিকাভুক্ত করেছে। এআই খাতের শীর্ষ কোম্পানিগুলোর ঘোষিত বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়েও অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের মতে, এত বড় ব্যয়ের কারণে এসব প্রতিষ্ঠানের ঋণ বাড়বে এবং নগদ অর্থ প্রবাহের ওপরও চাপ সৃষ্টি হবে। এসব কোম্পানি আরও বেশি মূলধন নির্ভর হয়ে উঠবে। শুধু প্রতিষ্ঠানগুলো নয়, শেয়ার বাজারের সূচকের উত্থানেও রেকর্ড হয়েছে। জাপানের নিক্কেই, যুক্তরাজ্যের NTSC, যুক্তরাষ্ট্রের S&P সূচকের উত্থান হয়েছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে প্রযুক্তি পণ্যের দাম। এখন কয়েক বছর পুরনো ল্যাপটপ, ট্যাবলেট ও গেমিং কনসোলের দামও বাড়ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এআই অবকাঠামোর বাড়তি চাহিদা সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি করায় উৎপাদন খরচ বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলোর দাবি, এআই ভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে। এসব ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ চিপ ও মেমোরি প্রয়োজন। ফলে প্রযুক্তি পণ্যের গুরুত্বপূর্ণ উপাদানটির সরবরাহ চাহিদার তুলনায় পিছিয়ে পড়ছে। এ কারণে একসময় তুলনামূলক সস্তা উপাদানটির দাম এখন দ্রুত বাড়ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুডের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।